দুজন মানুষের ফোন আলাপ। কি থেকে কি হয়ে গেল রায়হান ভাই? দুজনকে এক করা হলো যেন দুজন একটু স্বল্প সময়ের জন্য থেমে থাকে। ওদের কি উপায় হবে না? মিশান কিছু দিনের জন্য থামলো না তীব্র? এরা যে নতুন বিবাহিত দম্পতি, এদের কোনো হুঁশই নেই। আরে ভাবি, কি আর বলবো, আমার মাথাটাই কিছু কাজ করছে না। ভেবেছিলাম তীব্র ঠান্ডা মাথায় কাজ করে বিয়ের পর তীব্র মিশনকে বশ করে রাখতে পারবে, আর সেখানে কি না এরকম হবে। তীব্র যে মিশনের মতো ডেসপারেট হবে আমার আইডিয়ার বাইরে ছিল। এদের মাথায় এতদিন ছিল প্রতিশোধের ভূত, আর এখন রাজত্ব করার ভূত। আচ্ছা যা করবে কর, কিন্তু নতুন নতুন বিয়ে করেছিস তোরা, কোথায় একটু দুজন সময় কাটাবে তা না। এতগুলো মাস কেটে গেল ওদের বিয়ের, হার ওদের মধ্যে কোনো ভাবই দেখছি না। দিন শেষে ঘরে ফিরে হিসেব করে আজ কজন মানুষ মারলো আর কাল কজন মানুষ মারবে। মিশনকে আমি বাদই দিলাম তীব্র থেকে, এটা আমার একদমই অপ্রত্যাশিত ছিল। ওদের তো মুখই দেখি না, এক একজনের কি আহ্লাদ, মাকে ছাড়া কিছুই বোঝে না। মাকে এত ভালোবাসে, এত ভালোবাসে, হুট করে দুদিনের জন্য দেশে আসে, বলে মা তোমার কথা মনে পড়ছিল খুব, তাই দেখতে এসেছি বলে এরা উধাও। আজ অবধি একবেলা ওদের সাথে ভালো করে খেতেও পারি না, খাওয়ার মাঝখানে উঠে দৌড় দিই। তখন আমার কেমন লাগে বলুন তো ভাই? আপনি এই কথা বলছেন ভাবি, আমি কি বলবো। ওরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছে, লন্ডনে এসে এক কাপ কফি খাওয়ার সময় হয় না ওদের। আর মিশন তো এমনভাবে আসে বাড়িতে যেন এটা ওর বাড়ি না, লন্ডন আসে যেন ওইখানকার গেস্ট। একটা সময় লন্ডনে রাত চলতো ওর, আর এখন থাক রায়হান ভাই, বুঝছি আমাদের দুজনের দুঃখই এক, কিন্তু সেটা ওরা কোনোদিনই বুঝবে না। তাই ভাবি। আচ্ছা আপনি কেন একা একা বাংলাদেশে পড়ে আছেন বলুন তো? ছেলের বউয়ের সাথে না থেকে কেন ওখানে পড়ে আছেন বলুন আমায়। আর ভাই কি বললো? ওদের সাথে থাকা না থাকা এক কথা। ওরা কখন বাড়ি ফিরে, কখন বাড়ি থেকে বের হয় কিছুই বুঝি না। যত আদর মুখে মুখে শুধু এদের সারাদিন একা একা দম বন্ধ হয়ে আছে এখানে। তাও যখন ইচ্ছে হয় তখনই বাপের বাড়ি যেতে পারি, সময় কাটে আমার। দুজন মানুষের আক্ষেপের শেষ নেই, আক্ষেপ করেই যাচ্ছে। মিশান তীব্র বিয়ের পর যেন তারা তাদের কেরিয়ার নিয়ে আরও বেশি ব্যস্ত হয়ে পড়েছে। এরা মনে হয় না জামাই বউ, চালচলন দেখে মনে হয় শুধু একজন আরেকজনের বিজনেস পার্টনার। তীব্র মিশান এখন কেউই বাংলাদেশে বা লন্ডনে থাকে না, এখন কানাডাতে চলে ওদের রাজ। বিয়ের প্রায় 7-8 মাস কেটে গেছে। কানাডায় বিশালভাবে বিস্তার করেছে ওদের প্রভাব। লন্ডনের দায়িত্বে আছে রায়হান খান, বাংলাদেশের দায়িত্বে দিয়েছে পলাশের ঘাড়ে। আর ওরা দুজন করছে কানাডায়, আগে থেকেই টপ ছিল, আর এখন আরও উপরে উঠে গেছে আন্তর্জাতিক পর্যায়ে এদের পজিশন। ভয়ঙ্কর থেকে আরও ভয়ঙ্করী হয়ে উঠেছে ওরা। অস্ত্র ব্যবসার পাশাপাশি ডায়মন্ড প্ল্যাটিনামের ব্যবসাও রমরমা। আরে মিশন, ছুরি কেন, গান ইউজ করো। এই শরীরের রক্ত তোমার গায়ে লেগে যাবে, তুমি অপবিত্র হয়ে যাবে। বাঁকা হাসি দিয়ে। যদি গায়ে ব্লাড লাগে বলে দিলাম, তোমার খবর আছে। আমার রিভলভারে বুলেট শেষ, আপনারটা দিন। নাও। মিশনের দিকে এগিয়ে গিয়ে, ভাই তীব্র প্লিজ ছেড়ে দাও আমায়, প্লিজ মেরো না, আমি পা ধরে ক্ষমা চাইতেছি, আমার ভুল হয়ে গেছে ভাই, প্লিজ সামান্য ভুলের জন্য এত বড় শাস্তি দিও না। সরি মারুফ, এটা একদম আমার হাতে নেই। তুমি আমার বন্ধু মানুষ, তোমাকে আমি ছেড়ে দিতে পারি, কিন্তু মিশন ও তো কিছুই না। ও যদি তোমায় না ছাড়ে তাহলে আমার কিছু করার নেই। ভাবি প্লিজ প্লিজ আমায় ছেড়ে দিন, আমার ভুল হয়েছে। মিশন খানের ডায়েরিতে ওয়ার্নিং বলে কোনো শব্দ নেই, সেখানে ক্ষমা না করাটা তো বিলাসিতা। ইউনো, তুমি কত বড় ভুল করেছো। মিশন খানের ক্যারেক্টার নিয়ে কথা বলেছো। মিশন খানের চোখের দিকে তাকিয়ে যেখানে কথা বলতে পারে না, সেখানে তুমি ক্যারেক্টার নিয়ে কথা বলে আঙ্গুল তুলেছো। আমাকে নিয়ে বলেছই, তারপর তুমি তীব্রকে হার্ট করেছো। তোমার কথায় তীব্র কতটা কষ্ট পেয়েছে সেটা ভেবেই তো আমার মাথা কাজ করছে না। ছেড়ে দেব তোমায় বলেই শুট করে দিল গলার কণ্ঠস্বর বরাবর।
অতঃপর মাথার মধ্যে শ্যুট করে দিয়ে বেরিয়ে এলো দুজনেই। 28 ঘন্টা আগের ফ্ল্যাশব্যাক। একটা হোটেলে ইম্পর্ট্যান্ট মিটিং থাকায় সেখানে তীব্র যায়, মিশান যায় না। মিশান অন্য একটা কাজে থাকে, দুজন দুই কাজে ব্যস্ত হয়ে পড়ে। তীব্র মিটিং শেষ করে বেরিয়ে আসতেই হুট করে একজনের সাথে দেখা, ভার্সিটির এক ফ্রেন্ডের সাথে, মারুফ নামে ছেলে। তীব্রকে ডাক দিতেই তীব্র দাঁড়িয়ে পড়ে। ছেলেটা তীব্রর দিকে আসছে এমন সময় মিশান তীব্রর ফোনে কল করে। তীব্র রিসিভ করে কথা বলতে থাকে। মারুফ নামে ছেলেটা তীব্রর একদম সামনে চলে আসে। আরে তীব্র ভাই, কেমন আছো? মিশন ওয়েট, জাস্ট 1 মিনিট। বলেই ফোনটা কানে থেকে সরালো। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, অনেক ভালো আছি। শুনেছি তুমি এখন কানাডায় থাকো, কিন্তু তোমার কন্ট্যাক্ট নাম্বার নেই বলে যোগাযোগ করা হয়নি। উপরালার কৃপা, তোমার সাথে আমার দেখাই হয়ে গেল। তুমি এখানে? আরে আমি তো এই হোটেলেরই ম্যানেজার পদে আছি। ও আচ্ছা। শুনলাম বিয়েই করছো ভাই। আমাদের ইনভাইট তো দূরে থাক, একটাবারও জানালে না। বিয়েটা একদম অন্যরকমভাবেই করছি, কোনো অনুষ্ঠান করা হয়নি এখনও অবধি, কাজের চাপের সময় হয়নি, কোনো মতে বিয়েটা করছি। তবে ভাবছি সামনে বছর ইউনিভার্সিটিতে অনুষ্ঠান করব, অনুষ্ঠান করলে অবশ্যই ইনভাইট করব। ও আচ্ছা, শুনলাম তুমিও নাকি কোনো রাজ্যের রানীই বিয়ে করেছো। লন্ডন। ভাই, তোমার ভাগ্য এমন জুটবে ভাবতে পারিনি। তোমার ভাগ্যটা তো এত খারাপ। কেন, কি হলো আবার? ভ্রুকুচকে তাকিয়ে। এরা তো বিদেশি মাল, এদের কি আর মন ভরে এতটুকুতে? রাতে একজনের সাথে, দিনে আরেকজনের সাথে। তোমার তো ভাই ক্যারেক্টারের ভালো ছিল, কোনো মেয়ের দিকে কখনো তাকাতে দেখনি, আর তোমার ভাগ্য কি না এমন জুটলো। তোমাকে কি বলেছি? আর জানো ওর ক্যারেক্টার কেমন? জানবো না কেন, এগুলো তো জানা কথা। এসব পেশায় বিদেশি মেয়েদের কোনো ক্যারেক্টার থাকে না, এক পুরুষে এদের জীবন কাটে না। আর সেখানে তোমাকে তো বিয়ে করেছে, দেখো কদিন টেকে বিয়ে। আর যদি টেকেও তাহলে অন্তত শিওর থাকো তোমার পাশাপাশি অন্যগুলোকেও টাইম দেয়। কথাটা মনে রেখো বন্ধু। ঠিক আছে, রাখবো। তুমি তো এই হোটেলেই থাকো তাই না? হ্যাঁ, এখানেই, একদম সকাল 10টা থেকে রাত 12টা। ঠিক আছে, আমার কাজ আছে আজকে, আমি একদিন সময় করে তোমার সাথে মিট করাবো। বাই। তীব্র 1 সেকেন্ড লেট না করে বেরিয়ে গেল। গাড়ির ডোর ওপেন করে দাঁড়িয়ে রইল। তীব্র উঠে পড়ল। তীব্র তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অলিভারের কাছে জিজ্ঞেস করলো আজকে শিডিউলে কোনো ফ্রি টাইম আছে কি না। সে জানালো আগামী 48 ঘন্টায় কোনো টাইম নেই, একমাত্র ঘুমানোর সময় ছাড়া। তীব্র ফোন কানে নিয়ে বলল, তাহলে 24 ঘন্টা পরেই, কি বলো মিশন? ওকে। মিশানের সাথে কথা বলার পর তীব্র মিশানকে কল ওয়েটিংয়ে রেখেছিল ঠিকই, কলটা কাটেনি। মারুফের সাথে সমস্ত কথা মিশান উপাস থেকে শুনে নিয়েছে। আর মারুফ যখন তীব্রকে কথাগুলো বলছিল, তীব্র রাগ হয়েছিল প্রচণ্ড। দুজনেই তখন মনে মনে ডিসিশন নিল এটাকে তো মেরেই দিবে। তীব্রর সময় নেই বলে বেরিয়ে এসেছে, নইলে ওখানেই মেরে দিত। চুপচাপ ঠান্ডা মাথায় চলে আসে। ছেলেটা তীব্রকে টিজ করে বলেছিল তীব্রকে নিচে ফেলানোর জন্য। তীব্র স্পষ্ট বুঝেছে ওপাশে মিশানো। তীব্রর রাগ হয়েছে মিশানের ক্যারেক্টার নিয়ে বাজে কথা বলেছে, আর মিশানের রাগ হয়েছে তীব্রকে টিজ করে কথা বলেছে। 28 ঘন্টা পরই লোক যেয়ে মারুফকে ধরে নিয়ে আসে তীব্র মিশানের সামনে। মিশান দাবি করে লোকটাকে ও মারবে, আর তাই হলো। মিশন, বলুন রাজামশাই। ক্যালিফোর্নিয়া যাবে? এই আপনার কি পানি ছাড়া আর কিছু ভালো লাগে না? আচ্ছা, এত ভয় পাও কেন? কিচ্ছু হবে না, ভয়কে জয় করতে হয়। ও আচ্ছা, তাই বুঝি। জয় তো করেছি তীব্র, ওই যে মনে নেই কুয়াকাটাতে ফেলে দিলেন। তুমি কি আমায় আঘাত করার জন্য বললে কথাটা? একদমই না তীব্র। আচ্ছা ঠিক আছে, চলুন যাব, এক্ষুনি যাব। ক্যালিফোর্নিয়াতে ওটা ওই যে রাতে পানির মধ্যে লাইট জ্বলে ওইটা, রাইট? একবার যেতে মন চেয়েছিল, কিন্তু পানির কথা মনে হলেই তো মোড় ঘুরে যায়। কিচ্ছু হবে না, আমি তো আছি। এবার আর তোমায় পানিতে ফেলে দেবো না, আমি তোমার ঘাড় ধরে পানিতে চুবিয়ে রাখবো। ফাজিল লোক। আমার জায়গা থাকলে আমার কষ্টটা বুঝতে মিশন। মন খারাপ করে। আমি আবার কি কষ্ট দিলাম আপনাকে? এতগুলো মাস হয়ে গেল বিয়ের, দুজনের মধ্যে জামাই বিউর
রোমান্টিকটাই এলো না। যখন তখন চুমু খাচ্ছেন, জড়িয়ে ধরছেন, আপনার বুকে মাথা রেখে ঘুমাচ্ছি, যা করছেন করতে দিচ্ছি। আর কি চান আপনি? একতরফা ছিল সব। তুমি নিজে থেকে আসছো কখন? ইস, সত্যি তো, তীব্রর দিকে তো আমি খেয়ালই করিনি। এত ভালোবাসি লোকটাকে, আর এই লোকটাকে আমি সময় দিইনি। তীব্র, হুম। চলুন আজই যাব। আমরা অনেক ঘুরবো, একদম হানিমুনের মতো করে, সব কাজ বন্ধ। বলছো? বলছি না, যাচ্ছি যাচ্ছি। ঠিক আছে, চলো চলো। রাত অনেক, চাঁদের হালকা আলো পানিতে উপচে পড়েছে। বিন্দু বিন্দু আলোর কণার মতো জল ভেসে বেড়াচ্ছে। খালি খালি পায়ে পানির উপর পা রেখে দাঁড়িয়ে একজন আরেকজনের দিকে পানি ছুঁড়ে দিচ্ছে। মনে হচ্ছে পানির ভিতর নীল রঙের লাইট ফিট করা। কি আশ্চর্য! প্রকৃতি এত সুন্দর, কোনো কৃত্রিম সৌন্দর্যকে এর সৌন্দর্যের কাছে হার মানাতেই হবে। এই বিশাল সৌন্দর্য আঁকড়ে ধরে বাঁচার প্রবণতা যেন বেড়েই যায়। দুজনে হাত ধরে সাগরের কিনারা দিয়ে হাঁটছে, আর এক পা দুপা করে সামনের দিকে পা ফেলছে। কেমন জানি মনে হচ্ছে ঘরোয়া একটা মেয়েকে বিয়ে করলেই ভালো হতো। আমি আগেই ঠিক ছিলাম। কেন? এরকম একটা মেয়ে ছেলে বউ, একটা ঘরোয়া মেয়ে হলে ব্যাপারটা পার ফিলিংসের সাথে এনজয় করা যেত। মিশান কিছু না বলে এক ধাক্কা দিয়ে তীব্রকে পানিতে ফেলে দিল। মিশান এমনটা করবে আইডিয়ার বাহিরে ছিল। হোঁচট খেয়ে পানিতে পড়ে গেল। কি করলে এটা মিশন? রাত করে ভিজে দিলে। কাজটা ঠিক করোনি একদমই। মিশান বাঁকা হাসি দিয়ে তীব্রর পেটের উপর উঠে বসল। তীব্র, আমার খুব ইচ্ছে হচ্ছে এই পানির মধ্যে আপনার উপর মাথা রেখে ঘুমাবো। তীব্র মিশানের দিকে ভ্রু কুঁচকে তাকালো। মিশন বাই, এনি চান্স তুমি আমার সাথে রোমান্স করার চেষ্টা করছো? মিশান মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। জানি খাঁটি বাংলা ভাষায় তোমাকে কিছু শুনতে ইচ্ছে করছে, যেগুলো শোনার জন্য তোমার কান অপ্রস্তুত। বলুন, শুনবো। মনে মনে বলে দিচ্ছ, তুমি নামো আমার উপর থেকে। মিশান কিছু না বলেই সরে গেল। তীব্রর কথার ধরন বাঁকা লাগলো বলেই তীব্র থেকে সরে বসে রইল পানিতে। তীব্র উঠে বসে রইল। মিশান হাতের চলে করে পানি নিচ্ছে, আবার ছেড়ে দিচ্ছে, যেন হাত থেকে নীল রঙের আলো ঝরে পড়ছে। একা একা পানি দিয়ে খেলছে, আর তীব্র গালে হাত দিয়ে তাকিয়ে আছে মিশানের দিকে। তীব্রর দিকে চোখ পড়তেই তাকিয়ে আছেন কেন ওভাবে? রাগ করছো তুমি? রাগ করবো কেন? না, মনে হলো। সবসময় দূরে থাকেন কেন? দূরে মানে? এই যে দূরে বসে আছেন। তীব্র একদম গা ঘেঁষে বসলো মিশানের। এখন কি হয়েছে? না। তাহলে? মিশান কিছু না বলেই তীব্রর দিকে ঘুরে বসলো। একটা মিষ্টি হাসি দিল ওর দিকে তাকিয়ে। তীব্র মিশানের দিকে তাকিয়ে ভ্রু নাচাচ্ছে। মিশান তীব্রর দুই কাঁধে হাত রাখলো। আস্তে আস্তে মিশান তীব্রর একদম কাছে চলে গেল। তীব্র নাকের সাথে নিজের নাক ঠেকিয়ে একজনের নিঃশ্বাস আরেকজনের দিকে পড়ছে। নিজের ঠোঁটটা তীব্র ঠোঁটের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে চোখ বন্ধ করে। তীব্র মিশানের কাণ্ড কারখানা দেখছে। একদম কাছেই নিজের ঠোঁট তীব্রর দিকে নিতেই মিশান হেসে দিল। হবে না তীব্র আমাকে দিয়ে। সেটা আমার থেকে আর কে ভালো জানে? মিশান রাগি চোখে। মিশান উঠে দাঁড়ালো। ভেজা শরীর থেকে টপটপ পানি ঝরছে। মিশানের হাত ধরে তীব্র উঠে দাঁড়ালো। পিছন থেকে মিশানকে জড়িয়ে ধরে সামনের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছে। মিশানের চুল সরিয়ে গলার মধ্যে চুমু খেলো। হাঁটি হাঁটি পাপা। মিশন বউ, ঘরে যাও। তীব্র তীব্র ডাক পারি, তীব্র গেছে কার বাড়ি, আইরে তীব্র ঘরে আয়, বউরে তোর। পুরোটা বলার আগেই তীব্র মিশানের ঠোঁট নিজের ঠোঁট দিয়ে চেপে ধরল। মিশান তীব্রর দিকে ঘুরে ও শার্টের কলার চেপে ধরল। তীব্র মিশানের কোমর জড়িয়ে ধরে আছে। ক্যালিফোর্নিয়ার সি বিচ ঘেঁষেই 5 তারকা হোটেল, যার পুরোটাই কাচের। দিনে বা রাতে উভয় সময়ে পুরোপুরি উপভোগ করা যায় প্রকৃতির এই দৃশ্য। ঘুম থেকে উঠেই বারান্দায় দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়ে সিগারেট টানছে আপন মনে। এদিকে মিশানের ঘুম ভাঙতেই দেখে পাশে তীব্র নেই। ঘুম পুরোটা চোখে থেকে সরেনি। ঘুম ঘুম চোখে এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকে। তখন ওই চোখ যায় বারান্দার দিকে। চোখে ঘুম নিয়েই তীব্রর কাছে যেয়ে পিছন থেকে জড়িয়ে ধরল মিশান।
পিঠের মধ্যেই মাথা রেখে জড়িয়ে ধরে চুপ করে দাঁড়িয়ে আছে। ঘুম শেষ? না, উঠে এলে কেন? ঘুমিয়ে যাও। বালিশ ছাড়া ঘুম হয় নাকি? তীব্র ঘাড় ঘুরিয়ে রুমের দিকে তাকালো, দেখলো বিছানায় বালিশ আছে। তাহলে ওগুলো কি? ওগুলো আপনার বালিশ, আমার বালিশ তো বারান্দায় দাঁড়িয়ে আছে। যেটার মধ্যে হেলেন দিয়ে শুয়ে আছো, এটা কি তোমার বালিশ? হুম। মিশানের হাত ধরে টান দিয়ে সামনে এনে দাঁড় করালো। মিশানের কোমর এক হাত দিয়ে ধরে একদম নিজের সাথে লাগিয়ে নিল। মিশানের চোখের দিকে নেশা পড়া আসক্ত চোখ নিয়ে তাকিয়ে আছে। মিশানও তীব্র চোখের সাথে চোখ রাখলো, আর তীব্র চোখের মায়ায় পড়ে গেল। মানুষের চোখ এত বেশি মায়াবী হতে পারে, তাও আবার ছেলে মানুষ। বেঘরে তাকিয়ে আছে তীব্র চোখের দিকে। তীব্র নিজের ঠোঁট মিশানের দিকে আস্তে আস্তে আনছে। মিশান তাকিয়ে আছে। মিশানের নাকের সাথে নাক ঠেকিয়ে ফু দিয়ে মুখ থেকে সিগারেটের ধোঁয়া বের করে দিল। মিশান চোখ বন্ধ করে নিতেই তীব্র মিশানের ঠোঁটের ভাঁজে জ্বলন্ত হাতের সিগারেট চেপে দেয়। মিশান অবাক না হয়ে সিগারেটের টান বসিয়ে তীব্রর মুখের উপর ধোঁয়া ছেড়ে দিয়ে হেসে দেয়। দুজন নাকের সাথে নাক লাগিয়ে নাক ঘষতে থাকে। হাতের সিগারেটটা ফেলে দিয়ে মিশানের গাল দুটো টেনে দিয়ে ছোট্ট করে চুমো বসায়। আরেকটা দিন। ভালো লাগে? হুম। তাও নিজে থেকে দেবে না? চোখ গরম করে মিশান হেসে দিয়ে তীব্র ঠোঁটে ছোট্ট করে চুমু দিল। এত ছোট করে? মনে হচ্ছে বাধ্য হয়ে দিলে চুমুটা। লাফ দিয়ে তো আর গাছে ওঠা যায় না, তাই না? আপনার মতো তো আর ছোটবেলা থেকে করে অভ্যাস নেই। আমি আবার ছোটবেলা থেকে অভ্যাস করছি মানে? আপনার মা তো তাই বলেছিল। অন্যদিকে তাকিয়ে ভালো কথা মনে করছো মিশন। কালকে তো মাকে ফোনই দেয়নি, এখন দিতে হবে। আমি দিয়েছিলাম কাল সকালে, আপনার কথা জিজ্ঞেস করেছিল, বলেছিলাম ব্যস্ত। কাল মায়ের কথায় কেমন যেন অভিমান প্রকাশ পাচ্ছিল। বাংলাদেশে যাওয়া উচিত ছিল আমাদের তীব্র। দেখো মায়ের রাগ ভাঙিয়ে কীভাবে আসো আমার সাথে। প্রথমবার রিসিভ হলো না, দ্বিতীয়বার রিসিভ হলো। তীব্র মিশান দুজনে খাটে শুয়ে পড়েছে আবারও। হাই মা। কোনো রেসপন্স নেই, চুপ করে তাকিয়ে আছে তীব্রর দিকে। মা রাগ করছো? আমি রাগ করলে কি কারো কিছু আসে যায়? কালকে ফোন দিতে পারিনি, তার কারণ আছে মা। তোমাকে সারপ্রাইজ দেবো বলেই ইচ্ছে করে কল দিইনি মা। কি সারপ্রাইজ? প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আমি আর মিশন হানিমুনে এসেছি মা। সত্যি সত্যি বলছিস তুই? হ্যাঁ মা সত্যি। হানিমুনে গেছিস নাকি কাজে গেছিস সেটা ভালো করেই জানি, মিথ্যে কথা বলবি না তুই। আচ্ছা আমি না হয় মিথ্যা বলি, কিন্তু মিশন তো কখনো মিথ্যা বলে না, ওকে জিজ্ঞাসা করো। মিশানের দিকে ক্যামেরা ঘুরিয়ে মিশান কি সত্যি বলছে? হ্যাঁ মা, সরি, সত্যি বলছি। তুমিও মিথ্যে বলছো মিশান? না মা, সত্যি বলছি। মা, আমি কখনো মিথ্যা কথা বলি? তাও আবার তুমি বলছো তোমার সাথে মিথ্যা বলছি, এটা তুমি বলতে পারলে মা? সত্যি তোমরা গেছো হানিমুনে? সত্যি 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 মা, 3 সত্যি। ঠিক আছে, বিশ্বাস করলাম। দুজনে কাজটাকে কিছুদিনের জন্য ভুলে একটু সময় দাও একজন আরেকজনকে। সারা জীবন কি এসব করে যাবে নাকি? মাকে নাতি নাতনিদের মুখ দেখাতে কবে বলো তো? মিশান তীব্রর দিকে তাকালো। তীব্র মিশানের হাত থেকে ফোনটা নিল। মা কি বলছো? এখনই সবে মাত্র বিয়ে করলাম, এখনই বাচ্চা নিতে বলছো মা? বাচ্চা যখনই সমস্যা নেই, তবে আমি বেঁচে থাকতে নিস বাবা। আমার একটাই ইচ্ছে, আমার ভবিষ্যৎ বংশধরদের দেখে যেতে চাই। দেব দেব, ধৈর্য ধরো মা, ধৈর্য ধরো। ঠিক আছে, রাখি এখন, পরে কথা হবে। ওকে মা, দেখে থেকো। ভালো থাকিস তোরা। ফোনটা রেখেই তীব্র কাত হয়ে শুয়ে মিশানের দিকে তাকিয়ে রইল। মিশান সোজা হয়ে শুয়ে উপরের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে। তীব্র, বলো। মায়ের এই ব্যাপারটা মাথায় নিতে হবে আমাদের এবার। বলছো তুমি? মা অনেকদিন ধরেই কথাটা বলছে। আমিও ভেবেছিলাম একবার, কিন্তু তুমি রাজি হবে না ভেবে আর বলিনি। আইডিয়াটা বাইরে ছিল, তুমি যে রাজি হবে।
মায়ের চাওয়াটা অপূর্ণ রাখবো না আমি। কানাডায় ব্যাক করে সবার আগে সায়েন্টিস্টদের সাথে মিট করতে হবে। সায়েন্টিস্ট কেন, ডাক্তার দেখালে তো এনাফ। টেস্ট টিউব বেবি নিতে হলে তো সায়েন্টিস্টদের সাথে মিট করতে হবে, তাই না? হোয়াট, টেস্ট টিউব বেবি মানে? তোমার কি ফিজিক্যালি কোনো প্রবলেম আছে? না, নেই। না তো। তাহলে আমরা দুজনেই সুস্থ সবল থাকতে কেন টেস্ট টিউব বেবি নেব? তোমার ফিটনেসে নষ্ট হয়ে যাবে তাই। লিসেন তীব্র, আমি পেটে করে বেবি ক্যারি করতে পারবো না, দ্যাটস ইট। কিসের ফিটনেস? যে কিনা আয়নার সামনে দাঁড়ানোর সময় পায় না, সে ফিটনেস নিয়ে টেনশন করবে? মাই ফুড। কিচ্ছু হবে না মিশান, তুমি যদি নিজের পেটে না ধরো বাচ্চা, তাহলে বড় হয়ে তোমার প্রতি কোনো টানই থাকবে না, না আমার প্রতি কোনো টান থাকবে। দেখা যাবে আমাদের শত্রুদের সাথে হাত মিলিয়ে আমাদের বাচ্চা তো আমাদেরই মারতে হবে, তাই না? আরে আপনি জানেনই না, টেস্ট টিউব বেবি একদমই আমাদের মতো হবে। তুমি কচু জানো। আমি টেস্ট টিউব বেবিই নিব তীব্র। তুমি আমায় ভালোবাসো? সন্দেহ আছে কোনো? সন্দেহ হচ্ছে এখন? আশ্চর্য। যদি তুমি আমায় ভালোবাসো তাহলে আমাদের বাচ্চা তোমার গর্ভেই হবে মিশান, আর না হলে আমি আরেকটা বিয়ে করে নেব, বলে দিলাম তোমায়। মিশান করুণ দৃষ্টি নিয়ে তাকালো তীব্রর দিকে। টেনশন নিও না মিশান, আমি তোমায় ছেড়ে দেবো না, তোমাকে তো আমি ভালোবাসি তাই না? আমি তো আরেকটা বিয়ে করবো শুধু বাচ্চা নেওয়ার জন্য, বাচ্চা নেওয়া হয়ে গেলে ওকে তাড়িয়ে দেবো। টেস্ট অফ বেবি আর অন্য কারো গর্ভের বেবি তোমার কাছে কোনো ম্যাটার না, তাই না মিশান? অ্যাটলিস্ট বেবিটা তো আমাদেরই, তাই না? আপনি এই কথা বলতে পারলেন তীব্র? বলতে পারলাম, কিন্তু সবটা তোমার উপর ডিপেন্ড করবে। তুমি যদি বলো যে তুমি কনসেপ্ট করবে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি বলো টেস্ট টিউব বেবি নেবে তাহলে তো আমি আমার ডিসিশন জানিয়ে দিলাম। তুমি তোমার ডিসিশন নেওয়ার অনেক টাইম আছে, অনেক টাইম পাচ্ছ, 2-4 বছর, যা সময় নেওয়ার অনেক, আমার কোনো সমস্যা নেই। আর তোমার ডিসিশন নিতে যত সময় লাগে লাগুক, তুমি তোমার ডিসিশন জানিও, পরে আমি আমার ডিসিশনের ব্যবস্থা করব। মিশানের দিকে তাকিয়ে মিশানের কপালে চুমু খেয়ে মিশানের খুব কষ্ট লাগছে তীব্রর কথাগুলো শুনে। এই কথাগুলো তীব্রর মুখে সেটা বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। কথাগুলো তীব্র অন্যভাবে বলতে পারতো, তাই বলে এমন করে বলল, একদম ডিরেক্ট বুকের মধ্যে তীর ছুঁড়ে কথাগুলো বলল। খুব কষ্ট হচ্ছে মিশানের, কান্নাও পাচ্ছে। এই প্রথম কারোর সামনে নিজেকে এতটা দুর্বল লাগছে। মিশানের সবটুকু জুড়ে এখন শুধুই তীব্র। ও পারবে না নিজের ভালোবাসার এই মানুষটার পাশে অন্য কাউকে সহ্য করতে। তীব্র মিশানের দিকে আর চোখে তাকিয়ে দেখলো মিশান খুব বেশি মন খারাপ করে আছে। এক টান দিয়ে মিশানকে নিজের বুকে জড়িয়ে নিল। তীব্র যদিও এমন কাজ করবে না, মিশানকে রাজি করানোর জন্যই ওকে ইমোশনালি আঘাত করে রাজি করাচ্ছে। কারণ অন্যভাবে বললে মিশান জেদ চেপে বসে থাকতো, তাই এভাবে বলা। বেচারিকে কষ্ট দিয়ে নিজেরও কষ্ট লাগছে। মিশান চুপ করে আছে, কিছু বলছে না। একটা বিশাল পাহাড় আকাশ ছুঁই ছুঁই এমন জায়গায় দুজনে দাঁড়িয়ে আছে। জনশূন্য নির্জন পরিবেশ। তীব্র মিশান দুজনে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে, চোখ বন্ধ করে মেঘের মাঝে হারিয়ে যাচ্ছে। ঠান্ডা মনোরম ঝিরঝির বাতাস, নিচের দিকে তাকালেই শুধু সবুজ আর সবুজ, আর উপরের দিকে তাকালেই বিশাল সাদা মেঘের ঘনত্ব। সমুদ্রের ঢেউয়ের মতো ভেসে যাচ্ছে মাথার উপর দিয়ে মেঘ। মিশান, বলুন। আমার দিকে তাকাও। মিশান তীব্রর দিকে তাকালো। এই কি, তীব্র পাশে নেই, তাহলে ডাকলো কোথা থেকে? পিছনে ঘুরতেই দেখে তীব্র হাঁটু গেড়ে বসে মিশানের দিকে তাকিয়ে আছে। এভাবে বসে আছেন কেন? তোমার সামনে মাথা উঁচু করতে। মানে? তুমি এমনিতে লম্বা হলে তো আমার থেকে খাটো, তাই না? তাই সব সময় তোমাকে দেখতে হলে আমার মাথা নিচু করে করতে হয়। এর জন্য ভাবছি তোমায় যেন তোমার দিকে মাথা উঁচু করে কথা বলতে পারি। ও আচ্ছা, থাকুন মাথা উঁচু করে তাহলে। তোমার হাতটা দাও তো। কেন? দাও না আগে। মিশান ডান হাতটা বাড়িয়ে দিল তীব্রর দিকে। তীব্র হাতটা ধরে পকেট থেকে কিছু একটা বের করলো মুঠি করে। মিশানকে চোখ বন্ধ করতে বলল। মিশান চোখ বন্ধ করলো। চোখ খুলতে বলতেই চোখ মেলে দেখলো হাতের মধ্যে তীব্র একটা প্ল্যাটিনামের ব্যাজ পরিয়ে দিয়েছে, অনেকটা চুড়ির মতো দেখতে। হাতটা কাছে নিতেই দেখে ব্যাজের গায়ে তীব্র লেখা। মিশান ব্যাজটা দেখে খুব খুশি হলো। থ্যাঙ্কস তীব্র। তীব্রর দিকে তাকিয়ে, থ্যাঙ্কস তো আমার বলা উচিত মিশান, গিফটটা অ্যাকসেপ্ট করার জন্য।
নামমাত্র ভালোবাসি তোমায়, আর 5 জনের মতো এত ধুমধাম করে প্রকাশ করতে পারিনি। যেমনটা ভালো লেগেছে তেমনটাই করেছি। বিয়ের এতগুলো দিন হয়ে গেল, তোমায় আলাদা করে কিছুই দিতে পারিনি। তুমিও কেমন, কখনো কোনো আবদারই করো নেই যে আমার কাছে। মাঝে মাঝে ভাবি যেন এই পৃথিবীতে সবথেকে মনে হয় লাকি পার্সনটাই আমি, এমন একটা বউ পেয়েছি। কোনো আলাদা কিছুর প্রতি ইন্টারেস্টই নেই। আমি আবার কি আবদার করব? আমার তো সবই আছে, আর কি চাওয়ার থাকতে পারে? যদি ঘরোয়া কোনো মেয়েকে বিয়ে করতাম তাহলে আমার জীবনটা হয়তো একদমই বিষে হয়ে যেত। তুমি আমার লাইফের একদম পারফেক্ট জানো। আমাকেই তো আপনি সহ্য করছেন সব সময়, তার বেলায় আপনিও তো আমাকে সব সময় সর্বোচ্চটা স্পেস দিয়ে যাচ্ছেন। আমি অনেক লাকি তীব্র আপনাকে পেয়ে। তীব্রকে জড়িয়ে ধরে আই লাভ ইউ মিশন। আই লাভ ইউ টু। দেখতে দেখতে একসাথে জীবন চলার 2 বছর পার হয়ে গেল। 2 বছরে বদলেছে অনেক কিছু, কিন্তু তীব্র মিশন একই রকম আছে, বদলায়নি ওরা। ক্যারিয়ার, পজিশন সবটা উঁচুতে উঠে গেছে। সাফল্য আকাশ ছোঁয়া বরাবরই ছিল, এখন আরও বেশি। এশিয়া, ইউরোপ সব জায়গায় বিশালভাবে বিস্তার করেছে ওদের প্রভাব। অস্ত্র, মিসাইল এসব নিয়েই ওদের বিশাল প্ল্যাটফর্ম। সাফল্যের কমতি নেই। কমে গেছে বিপরীত শত্রুপক্ষ, কারণ কেউ পাঙ্গা নিতে এলেই তাদের 1000 বার ভেবে নিজের জীবন বাজি রেখে হতে হবে মুখোমুখি। আগের থেকে কাজের চাপ বেড়েছে 1000 গুণ, তবুও 1000 ব্যস্ততার ভিড়েও ওরা নিজেদের সম্পর্কটা শান্তিপূর্ণভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভালোবাসার প্রকাশ না হলেও কমতি নেই, কিন্তু ইদানিং মিশনের মধ্যে কিছু পরিবর্তন এসেছে। সেটা শারীরিক পরিবর্তন। কেন জানি ইদানিং শরীরটা দুর্বল লাগে খুব। খাওয়া দাওয়া থেকে রুচি উঠে গেছে। মাঝে মধ্যে কেমন যেন বমি বমি ভাব হয়, কিন্তু বমি হয় না। গলা দিয়ে তরল পানি আর সাথে প্রচুর পরিমাণে রক্ত বের হয়। ব্যাপারটা মিশন চেপে যায় তীব্র থেকে। এত কাজের চাপে নিজের দিকে তাকানোর সময় নেই একদমই। সময় করে পরে ডক্টর দেখিয়ে নেবে ভেবেই আর ডক্টরের কাছে যাওয়া হয়নি। যেখানে নিজেই নিজের অবস্থাটা বুঝতে পারছে না, তীব্র কী করে বুঝবে মিশন সুস্থ নাকি অসুস্থ? মিশনের চালচলনে একদমই বোঝা যায় না ওর কী অবস্থা। চোখ বন্ধ করলেই কেমন যেন মৃত্যুপুরী ফিল হয়। ঘুমটাও যেন বিদায় নিয়েছে চোখ থেকে। হুটহাট এভাবে গলা দিয়ে রক্ত পড়ার কারণটাও বুঝতে পারছে না। ড্রয়িং রুমে বসে আছে পলাশ আর তীব্র, দুজনেই কথা বলছে। তা দিনকাল কেমন চলছে পলাশ? তোমার সাথে তো কাজ ছাড়া তেমন কোনো টাইপের কথাই হয় না। আগে তো সব শেয়ার করতে, পর করে দিচ্ছ নাকি? এমন হবে কোনো স্যার, এটা আপনিও জানেন আমিও জানি। সেই কাজের শুরু থেকে আপনি আমাকে ছোট্ট ভাইয়ের মতো ট্রিট করেছেন। আমি আপনাকে সব সময় নিজের আইডল, রোল মডেল হিসাবে দেখি। মনমরা লাগছে কেন বলো তো? আপনার ভাগ্যটা অনেক ভালো জানেন, ঘরোয়া মেয়ে বিয়ে না করে নিজের লেভেলের কাউকে বিয়ে করেছেন। কেন পলাশ, হঠাৎ এই কথা কেন? ভ্রুকুচকে তাকিয়ে স্যার কি বলেন, বাঙালি মেয়েগুলো না কেমন যেন তিল থেকে তাল বানিয়ে দেয়। যখন আপনার আন্ডারে কাজ করতাম তখনই ভালো সময় দিতাম, তবুও ঘ্যান করতো কানের কাছে। আর এখন তো পুরো দায়িত্ব দিয়েছেন, এটা সামলাতে গিয়ে আরেকটা সামলাতে পারছি না। ঘরে ফিরেই অশান্তি, বাজনা শুরু হয়ে যায়। এমন কেন মনে হচ্ছে? তুমি কি আমার থেকে ব্যস্ত থাকো? স্যার আমি দুটো একসাথে ট্রেড করতে পারছি না। বউকে নিয়ে যত ঝামেলা, ঘরে ফিরে ও চেঁচামেচি, মাথা আউলিয়ে যায়। ঘরে যাই শান্তি নেই। কাজে কিভাবে মন দেব স্যার? কিভাবে এটা ঠিক করবেন? আমার ঘরে তো বাজনা বাজে না। 2 বছরের সংসার হয়ে গেল আমার। সময় টাইপ নিয়ে কখনো কথা কাটাকাটি হয়নি। আমরা দুজনকে টিফট করছি। তুমি এক কাজ করো পলাশ, তুমি তোমার বউকে ভালো মতো ব্যাপারটা বুঝাও, বোঝালে বুঝবে। স্যার অনেক বুঝিয়েছি, বুঝে না। আমি কি করতে পারি? একটা ধমক দেওয়া যায় না, কান্না করে ভাসিয়ে দেয়। সব থেকে বড় ভুল হয়েছে এই লাভ ম্যারেজটা করে। পলাশ, ভুলটা তোমারই ছিল। তুমি তোমার বউকে ভালো মতো বোঝাতে পারোনি। এক কাজ করো, নেক্সট টাইম যদি কখনো কানাডায় আসবে তখন তোমার বউকে সাথে করে নিয়ে আসবে। আর যদি আমি দেশে চলে যাই তাহলে আমাদের বাড়িতে নিয়ে এসো, আমি বুঝে বলবো নি। ওকে স্যার। তোমাকে কাজ নিয়ে হুমড়ি খেয়ে পড়তে বলিনি।
আমাকে দেখো, আমি কাজেও করি, কাজের পাশাপাশি লাইফটাকে এনজয় করি। তোমার একটা জায়গায় কমতি আছে, প্রতি মাসে বউ বাচ্চাকে নিয়ে তুমি ট্রাভেল করতে বেরিয়ে পড়তে পারো। তোমার বউকে জিজ্ঞাসা করো কোথায় যেতে মন চাচ্ছে, কোথায় গেলে ভালো লাগবে, দেখবে তোমার বউ অনেকটা বদলে গেছে। এই যে পুরো মাস সময় না দিয়ে মাসে 3 থেকে 4 দিন টানা তাকে সময় দেবে, একটা স্পেশালভাবে দেখবে, সব অভিমান দেখবে কেল্লাফতে। ঠিক আছে স্যার, তাই করব। এই মাস থেকে কাজে লেগে যাও। মেয়ে কেমন আছে তোমার? স্যার ভালো আছে মেয়েটা। টুকটাক কথা বলে যাচ্ছে তীব্র পলাশ। পলাশ তীব্রর কাছে কাজে এসেছিল কানাডায়। তীব্র মিশানের সংসার ভালোই কাটছে বোঝাপড়ার মাঝে। একে অপরের চাওয়া পাওয়াগুলো চোখের দিকে তাকিয়ে বুঝে যায়। দেখতে দেখতে 2 বছর কেটে গেছে ওদের একসাথে চলার। লেট নাইট ঘরে ফিরে দুজনে ঘুমে বিভোর। সকাল কেটে দুপুর গড়িয়ে যাচ্ছে। ঘুম ভাঙতেই তীব্র উঠে ফ্রেশ হয়ে নেয়। মিশানকে ডাক দিতেই মিশান উঠতে চায় না। ঘুম ঘুম চোখে উঠে ফ্রেশ হয়ে নিল মিশান। রুমে এসে আবার তীব্রর উপর পা ছেড়ে দিয়ে শুয়ে পড়ল। কি করছো কি মিশান? ভালো লাগছে না তীব্র, শরীরটা দুর্বল লাগছে খুব। খুব বেশি খারাপ লাগছে কি? মিশানের মাথায় হাত দিয়ে। কেমন যেন লাগছে। খাবার খেয়ে নেবে, চলো। খাওয়া হয়ে গেলে দেখবে ভালো লাগবে। খেতে ইচ্ছে হচ্ছে না, বমি বমি পাচ্ছে। খাওয়া হলেই ঠিক হবে। আমি নিচে যেতে পারবো না, আপনি সার্ভেন্টকে বলুন খাবার দিয়ে যেতে, আর আপনি খাইয়ে দিন প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি বসো। বসছি। মিশান উঠে বসে তীব্রর গায়ে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে আছে। সার্ভেন্ট এসে খাবার দিয়ে গেল। তীব্র খাবার নিয়ে মিশানের মুখের সামনে তুলতেই মিশানের দিকে খেয়াল হলো। মিশান চোখ বন্ধ করে জোড়াসীন পেতে বসে আছে। ওর মুখটা কেমন শুকনো লাগছে। গায়ের রংটা আগের মতো উজ্জ্বল নেই, কেমন একটা হয়ে গেছে। ঠোঁটটাও গোলাপি নেই, কেমন ফিকে রং ধারণ করেছে। এমন লাগছে কেন ওকে? আজকে কি এমন দেখাচ্ছে নাকি অনেক দিন ধরেই? মিশন ইদানিং একটু অলস টাইপের হয়ে গেছে, কেমন যেন ওর শরীরটা খুব বেশি খারাপ। একদিনের চেহারা এমন হতে পারে না। আমিও বা কেমন ওর দিকে কোনো দিনে নজরে দিইনি। নিজেকে তো এখন কাপুরুষ বলে মনে হচ্ছে। মিশান, খাবারটা খেয়ে নাও। মিশান চোখ খুলে তাকিয়ে খাবার মুখে নিল। ভালো করে তাকিয়ে দেখো, এটা চিকেন। তাহলে মাছের মতো আষ্টে গন্ধ আসছে কেন? শেফটা চেঞ্জ করতে হবে। রান্না দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, বেশ কদিন ধরে খেয়াল করছি। এগুলো খাবার না, অখাদ্য। মিশানের কথাই খাবারটা নিজের মুখেই নিল তীব্র। মিশান, খাবারটা তো ঠিকই আছে, কোথায় মাছের গন্ধ? তুমি ভুল করছো। আর খাবারটা তো খেতে ভালোই হয়েছে। কি বলছেন? মুখ না অন্য কিছু আপনার? আচ্ছা, শেফ চেঞ্জ করবো না, তুমি খেয়ে নাও। খাবারটা কোনো রকম জোর করেই খাওয়ালো মিশানকে। খাওয়া শেষ করে আবার বিছানায় শুয়ে পড়ল। শুয়ে পড়লে বের হবে না। একটু রেস্ট নিয়েই নি। তীব্র মিশানের দিকে তাকিয়ে কিছু বলতে চেয়েও বলল না। গাড়ির পিছনের সিটে বসে আছে দুজন। ড্রাইভার গাড়িটা অফিসের দিকে নিচ্ছে। মিশান চোখ বন্ধ করে তীব্রর কাঁধে মাথা হেলান দিয়ে আছে। হুট করেই মিশান গাড়ি থামাতে বলে। গাড়ি থামানো হলেই গাড়ি থেকে নেমে রাস্তার সাইডে গিয়ে প্রচুর পরিমাণে বমি করতে লাগে। যা খেয়েছিল সব বেরিয়ে গেল। তীব্র পিছন থেকে এসে মিশানকে ধরল। গার্ড এসে পানির বোতল এগিয়ে দিল। কুলি করে সোজা হয়ে দাঁড়াতেই মাথাটা চক্কর দিয়ে উঠল। তীব্র মিশানকে ধরে নিল। তীব্র গাড়ি ঘুরিয়ে বাড়ির দিকে নিতে বলল। মিশান না করল। অফিসের কাছাকাছি এসে গেছে, বাড়ি যেতে টাইম লাগবে, তার থেকে অফিসে যাওয়াটাই বেটার। ওর কথা মতোই অফিসে গেল। মাথাটা প্রচণ্ড পরিমাণে ঘুরছে। কেবিনে ঢুকে সোফায় বসে আছে। তীব্র মাথা হাতিয়ে দিচ্ছে, বুঝতে পারছে না কি করা উচিত। ডক্টর ডাকতে চাইলেই মিশান মানা করে দেয়, বলল রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। মিশান, জেদ করো না, এমনিতে তোমার মাথায় সমস্যা, তার মধ্যে আজকে অবধি শুধু তোমার মাথা ব্যথাই করছে শুনেছি। মাথা ঘোরার কথা কখনো শুনিনি। আমি বলছি জেদ করো না, ডাক্তার দেখিয়ে একবার চেক আপ করে নিয়ে কি সমস্যা হচ্ছে। যদি ডক্টররা দেখতো তাহলে একটা কথা ছিল তীব্র, কিন্তু এমআরআই স্ক্যান আরও কি কি যেন করে, ওগুলো খুব বিরক্ত লাগে। মনে হয় আমাকে কবর দেওয়া হচ্ছে, দম বন্ধ হয়ে আসে। শুনুন, মৃত্যু যদি কপালে লেখা থাকে তাহলে যে অবস্থায় আছি সে অবস্থায় মারা যাব।
উল্টোপাল্টা কথা বলছো কেন মিশন? যতদিন বেঁচে সুস্থ হয়ে বাঁচার ইচ্ছা নেই তোমার? আছে তো, এই তো একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাব। তীব্র কিছু না বলেই মিশানকে জড়িয়ে ধরে বসে রইল। মাঝে মাঝেই মিশানের ওই ভয়ঙ্কর মাথা ব্যথা ওঠে, যেটা তীব্র দেখতে দেখতে আতঙ্কে পড়ে গেছে। এই সাইলেন্ট কিলারটাকে যদি কোনোভাবে বিনাশ করা যেত, তবে নিজের জীবন দিয়ে হলেও এটাকে বিনাশ করত। রাত প্রায় 2টা বাজে। মিশানকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে তীব্র। মিশানের মাথাটা তীব্রর বুকের উপর, কিন্তু মিশানের ঘুম হচ্ছে না। কেমন যেন অস্বস্তি লাগছে। কেন জানি বারবার মনে হচ্ছে সময়টা শেষের দিকে। কী কারণে মনে হচ্ছে এমনটা জানা নেই ওর। এদিকে তীব্রর বুকের উপর মাথা রেখে শুয়ে তীব্রর বুকের স্পন্দনের শব্দে যেন দু চোখের পাতা এক করতে পারছে না। মিশান একবার তীব্র থেকে সরে নিতে চেয়েও সরল না। তীব্র যদি ঘুম ভেঙে যায়, কিন্তু তীব্র তো ঘুমোয়নি। ও চোখ বন্ধ করে চুপচাপ আছে ঠিকই, ওর চোখেও ঘুম নেই। মিশানের কি হয়েছে? ওর চেহারাতে একটা অসুস্থ অসুস্থ ছাপ এসে গেছে। কি করবে, কি করা উচিত কিছুই বুঝতে পারছে না। তবে কাল সকালে কোনোভাবেই দেরি না করে ডক্টর দেখিয়ে নেবে, মিশান যতই জেদ করুক। তীব্রর পৃথিবীতে মিশানই ওর বর্তমান ওর শক্তি। সব সময় প্রকাশ করতে না পারলেও মিশানকে ভালোবাসে অনেক। যতটা ভালোবেসে ততটা প্রকাশ করা হয় না ঠিক। মেয়ে হওয়া সত্ত্বেও মিশানের যেন কোনো আলাদা সকাল্লাদ নেই। তীব্র ওকে যতটুকু দিয়ে যাচ্ছে ও ততটুকুতেই যেন সন্তুষ্ট। আলাদা করে কোনো চাওয়া পাওয়া নেই। মিশানকে কখনো ভালোবেসে সারপ্রাইজ দেওয়া হয়নি। তীব্র বলতেও পারবে না মিশানের বার্থডে কবে। আর উইশ, সারপ্রাইজ এগুলো তো দূরে থাক, কোনো স্পেশাল ডে মিশানকে নিয়ে পালন করাও হয়নি। একমাত্র নিজের বাবা আর মিশানের মায়ের মৃত্যুবার্ষিকী পালন ছাড়া আর কিছুই করা হয় না। মিশানের কি একটু শখ জাগে না তীব্র ওকে কখনো আলাদা রকম করে ভালোবাসা দিক? তবে তীব্র মিশানকে বাড়তি আনন্দ দিতে না পারলেও কখনো অবহেলা করেনি। সবসময় নিজের কেয়ার আর ভালোবাসা দিয়ে আগলে রেখেছে। মিশানও একই রকম দুজনকে সমানভাবে ট্রিট করছে। দুজনের কত রাগ, তবুও ওদের সম্পর্কে কোনো আঁচ পড়েনি। একজন রেগে গেলে আরেকজন ঠান্ডা থেকে তার রাগ ভাঙায়। সব কিছু যেন ওদের ক্যালকুলেট করা। দুজনে কখনো একসাথে রেগে যায় না, একজন আরেকজনকে গুরুত্ব দিয়ে চলে। দুজনকে সবসময় রেসপেক্ট দিয়ে চলে। অনেক চেষ্টার পর চোখটা লেগে এলো মিশানের। ঘুম আসতেই যেন চোখের সামনে ভেসে উঠল কিছু একটা। মিশানকে কিছু একটা টেনে জলের ভিতর নেওয়ার চেষ্টা করছে। মিশান খুব চেষ্টা করছে বাঁচার, কিন্তু আশেপাশে কেউ নেই ওকে বাঁচানোর। বারবার চেষ্টা করছে জল থেকে ওঠার। এমন সময় কিছু কালো মিচমিচে দেখতে লোক পানির উপর দাঁড়িয়ে আছে, সাথে তীব্র। কিন্তু ওরা তীব্রর হাত পা বেঁধে রেখেছে। তীব্র চিৎকার করে মিশানকে ডাকছে। মিশান তীব্রর দিকে তাকাতেই লোকগুলো গুলি করে তীব্রকে জলে ফেলে দিল। মিশান চিৎকার করার চেষ্টা করছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। মিশানের আশেপাশের জল রক্তে পরিণত হয়ে গেল। মিশান ছিটকে উঠে চোখ খুলে তাকালো, দেখলো পাশেই তীব্র শুয়ে আছে। উঠে বসে তীব্রর দিকে তাকাতেই মিশান তীব্রর হাত মুঠি করে ধরল, তীব্রর কপালে চুম্বন খেলো। তারপর তীব্রর দিকে তাকিয়ে আছে এক মনে। কেন জানি খুব অস্বস্তি লাগছে। ঝিম ধরে কিছুক্ষণ বসে থাকার পর কেমন যেন বমি বমি পেল। উঠে ওয়াশরুমে গিয়ে বেসিনে বমি করতে যেতেই দেখলো গলা দিয়ে প্রচণ্ড পরিমাণ রক্ত বের হচ্ছে আর পানি বের হচ্ছে। মিশানের দৌড়ে বাথরুমে যাওয়া দেখে তীব্রর পিছু পিছু যেতেই দেখলো মিশানের এই অবস্থা। অনেক বেশি রক্ত পড়ছে মিশানের গলা দিয়ে। মাথাটাও খুব চক্কর দিচ্ছে, পড়ে যাবে ভাব। মিশানকে পিছন থেকে ধরে ফেলল তীব্র। রক্ত পড়া থামতেই গুলি করে মুখের পানি ছিটা দিয়ে ধরে নিয়ে বেরিয়ে এলো, বিছানায় শুইয়ে দিল। স্টিভ নামের কেয়ারটেকারকে বলল ডক্টর নিয়ে আসতে এক্ষুনি। ডক্টর আসলো প্রায় 1 ঘন্টা পর। ডক্টর আসতেই চেক আপ করলো। এসে উনি কোনো ঔষধ না দিয়ে শুধুমাত্র খাবার স্যালাইন দিলেন আর বললেন পারলে প্রেগনেন্সি টেস্ট করাতে। এরকমটা বেবি হওয়ার লক্ষণও হয়, এক একজনের এক এক রকমভাবে প্রকাশ পায়।
গলা দিয়ে রক্ত বের হওয়াটা অস্বাভাবিক কিছু না। যেহেতু উনি গাইনি ডক্টর না, তাই শিওর দিয়ে কিছু বলতে পারছেন না। আর হসপিটালে গিয়ে মাথাটা চেক আপ করিয়ে নিতে বলল। যদি মাথার কোনো সমস্যা বেড়ে থাকে তাহলে তো দেখাই যাবে কি হয়েছে মাথায়। ভোর হয়েছে। মিশানের মাথা টিপতে গিয়ে এখন নিজের মাথায় ঝিমঝিম করছে। মিশান এখন ঘুমোচ্ছে। বাথরুমে গিয়ে ইচ্ছে মতো চোখে মুখে পানি দিল, মাথায় পানি দিল। রুমে এসে মিশানের পাশে শুয়ে পড়ল। সকাল 10টার দিকে ঘুম ভাঙতেই দেখলো তীব্র ঘুমোচ্ছে। মিশানের মাথা এখন কিছুটা হালকা লাগছে। ঘুম থেকে উঠেই তীব্রর দিকে তাকিয়ে আছে। আস্তে আস্তে তীব্রর গা ঘেঁষে আলতো হাতে তীব্রর চুলগুলো টেনে দিচ্ছে। তীব্রর কপালে ছোট্ট করে চুম্বন করেই তীব্র চোখ খুলে তাকালো। এখন কেমন লাগছে তোমার? বেটার ফিল করছি। একটা কথা বলবো? বলুন। প্রেগনেন্সির টেস্ট করবে একটা। ডাক্তার বললো এরকমটা বেবি হওয়ার লক্ষণ। ওকে। আর আজকে হসপিটালে গিয়ে মাথা চেক আপ করতে হবে। ওকে। কি খাবে ব্রেকফাস্ট? আমার না পায়েস খেতে ইচ্ছে করছে খুব, মায়ের হাতের পায়েস। মাকে কালকে বলেছি তুমি অসুস্থ। শোনার পর আসার জন্য মা উতলা হয়ে গেছে। এতক্ষণে মেবি এসেও পড়বে, কিন্তু মা আসার আগে চলো ডাক্তারটা দেখিয়ে আসি। মা আসলে তুমি তো আবার বাড়ি থেকে বের হবে না, আমি জানি। ওকে। ও হ্যাঁ, আর বলে না কি খাবে? আপনি যেটা খাইয়ে দিবেন। তীব্রর দিকে মিষ্টি হাসি দিয়ে তীব্র মিশানের নাক ধরে টান দিয়ে উঠে বসলো। বিছানা থেকে উঠতে যাবে এমন সময় মিশান তীব্রর হাত ধরে টান দিল। তীব্র। বলো। মিশানের দিকে তাকিয়ে। আই লাভ ইউ। তীব্র মিশানের দিকে তাকিয়ে কপালে চুমু খেয়ে ফ্রেশ হতে চলে গেল। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। ডক্টর দেখালো, চেক আপ করানো হলো। রিপোর্টে দেখা গেল ব্যতিক্রম কিছুই হয়নি, আগে যেমন ছিল তেমনই আছে সব। তাহলে এটুকু কনফার্ম মিশানের মাথার সমস্যার কারণে এমন হয়নি। প্রেগনেন্সি টেস্ট করানো হলো। কিছুক্ষণের মধ্যেই রেজাল্ট এসে পড়ল। পেপারস মিশানের হাতে দিতেই মিশান খুলে দেখে চোখ ছানা পড়া। তীব্র মিশানের মুখের দিকে তাকিয়ে পেপারস হাতে নিয়ে দেখে মিশানের দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে মিশানের কপালে চুমু খেয়ে জড়িয়ে ধরল। বাড়িতে এসে দেখে তীব্রর মা এসে পড়েছে, চোখে মুখে চিন্তার ছাপ। তীব্র মিশানকে ধরে নিয়ে আসছে ভিতরে এসে মায়ের পাশে বসলো। কি রে বাবা, কি বললো ডক্টর? মিশানের মাথা ঠিক আছে তো? ওর কোনো ক্ষতি হবে না তো? মা। মায়ের পাশে বসে বল। আর মুখ অমন শুকনো করে রেখেছিস কেন দুজন? মা একটা কথা বলবো, তুমি সহ্য করতে পারবে না, আবার কেঁদে দিতেও পারবে না, তাই বলছি একটু শান্ত হও প্লিজ, শান্ত হও। বল দেরি না করে। তোমার ইচ্ছা পূরণ হতে যাচ্ছে মা, মিশন প্রেগনেন্ট। 2 বছর আগে একটা ভালো খবর শুনছিলাম, আমার তীব্র কাউকে ভালোবাসে, সেটা ছিল মিশন। আর 2 বছর পর আরেকটা ভালো খবর শুনলাম, আমার মিশন বাবা মা হবে। মিশানের কপালে চুমুখে আলিফা রেজা খুশিতে কান্না কান্না ভাব হয়ে গেছে, চোখে খুশির কান্না। তীব্র খুব বেশি খুশি, কিন্তু মিশানের ঠোঁটে হাসি নেই। তীব্র ঠোঁটে হাসি দেখে কেন জানি খুব ভালো লাগছে। তীব্রর মায়ের দিকে তাকিয়েও খুব ভালো লাগছে, কিন্তু ওর কেমন যেন একটা টেনশন কাজ করছে, যার কারণে মিশান খুশি হতে পারছে না। মা তুমি খাবারটা মিশনের বাবাকে দিয়ে দাও। আমি এক্ষুনি জানাচ্ছি রায়হান ভাইকে। আর শোনো না মা, মিশন সকালে বলছিল তোমার হাতে পায়েস খেতে ইচ্ছে করছে, তুমি সময় করে পায়েসটা একটু করে দিও মা। তুই বলবি, তারপর আমি পায়েস রান্না করব। চোখ গরম করে তাকিয়ে ঠিক আছে মা, তোমার ইচ্ছে হলে করো, আর না হলে কি আর করার। আমি কখন এসেছি তোর ধারণা আছে? আমি সেই কখন আমার মিশান বাবার জন্য পায়েস রান্না করে বসে আছি। শুধু তাই না, ও আমার হাতে যে যে পিঠা খেতে পছন্দ করে সেই পিঠাও বানিয়েছি। পাটিসাপটা, সেই পাকন মাংস পিঠা, ভাজা কুলি। বাহ বাহ, এত কিছু বানিয়েছো এতটুকু সময়ে নিজের ছেলে বউয়ের জন্য।
আর ছেলের জন্য কি করছো শুনি? তোর জন্য আর কি, চিতই পিঠা আর আতপ চাউলের গুঁড়ার রুটি, কষা গরুর মাংস বোনা, আর কিছু করতে পারিনি, কাল করে দিব, আজ এগুলোই খা। তা পারবে না কেন? আচ্ছা ঠিক আছে, এত হিংসে করার কি আছে, আমার ভাগে থেকে খেয়ে নেবেন, হয়ে যাবে। ভ্রু কুচকে তাকিয়ে তীব্র মিশানের মুখের দিকে খেয়াল করলো। মিশান খুব বেজার করে আছে। ব্যাপারটা এড়িয়ে গেল মায়ের সামনে। ছাদের এক কিনারায় দাঁড়িয়ে আছে একা একা। আকাশটাকে ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে নিয়েছে। চারপাশে কুয়াশা, শীত পড়বে পড়বে মৌসুম। এক প্রান্তে দাঁড়িয়ে কফি খাচ্ছে মিশান, নিজের সাথে নিজেই সময় কাটাচ্ছে। কতদিন পর মিশান এভাবে একা একা ছাদের প্রান্তে দাঁড়িয়ে কফি খাওয়ার সাথে সময় কাটাচ্ছে জানা নেই। সবসময় সাথে তীব্র থাকে, তাই আজকে কেমন জানি একটু শূন্য শূন্য লাগছে। কাজের চাপ এত বেশি বেড়ে গেছে, একাকিত্ব নামক নিজেকে সময়টা দেওয়াই হয়নি। আকাশের তারার দিকে তাকিয়ে ভাবছে 2 বছর আগেও মিশানের জীবন কেমন ছিল, আর 2 বছর পরে সে জীবন কেমন হয়ে দাঁড়িয়েছে। এমনটাই কি হওয়া ছিল মিশানের সাথে? কল্পনার বাইরে ছিল তীব্র নামের একটা অস্তিত্ব এসে জায়গা করে নেবে জীবনে, আর এখন আরেকটা নতুন অস্তিত্ব জায়গা করে নিয়েছে। এসব কিছু আগের মিশানের কাছে অস্বাভাবিক লাগলেও বর্তমানের মিশানের কাছে স্বাভাবিক লাগছে, কারণ তীব্র নামের অস্তিত্বকে নিয়ে অনেক ভালো আছে। একা একা ভোগ করা কষ্টগুলো যেন দুজনের মাঝে ভাগ করে সেগুলো নিস্তেজ হয়ে যায়, বেঁচে থাকে ভালো থাকাটুকু। কানাডার এই বাড়িটা তীব্র মিশানদের লন্ডনের বাড়ির মতো করেই বানিয়েছে, যেন মিশানের অন্যরকম ফিল না হয়। কিছু চাওয়ার আগেই তীব্র বুঝে যায় মিশানের প্রত্যাশা। বাড়ি ফেরার পর সারা বাড়ি কাউকে কিছু জিজ্ঞেস না করে এদিক ওদিক খোঁজাখুঁজি করে যাচ্ছে মিশানকে। কেউ একজন জানালো মিশান ছাদে এসে দেখলো ছাদের লাইটগুলো সব অফ, এমনকি কাচের রেলিংয়ের ভিতরে যে লাইটগুলো অফ। এখন এমন অন্ধকার, তার মধ্যে কুয়াশা, সব মিলিয়ে মিশান ঠিক ছাদের কোন পাশে দাঁড়িয়ে আছে বোঝা যাচ্ছে না। কফি শেষ হতেই মগটা সাইডে রেখে দিয়ে হাত পকেটে ঢুকিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। এমন অবস্থায় তীব্র এসে মিশানকে পিছন থেকে জড়িয়ে ধরল, মাথা নিচু করে মিশানের গালের সাথে নিজের গাল ঠেকিয়ে। মন খারাপ? না। মিশান, তুমি খুশি হওনি? এটা আবার বলার কি আছে, আপনার মায়ে তো খুশি, ড্যাডও হয়তো অনেক বেশি খুশি, আর আমি হব না? বাচ্চা পেটে থাকাকালীন মিথ্যা বলতে হয় না, না হলে বাচ্চা। আপনার মতো মিথ্যে বলা এক্সপার্ট হবে, তাই না? সমস্যা কি? বাবা মার ক্যারেক্টারটাই পাবে তো সন্তান। তোমার মন খারাপ মিশান, আর খুশিও হয়নি তুমি বাচ্চাটার জন্য, কিন্তু কারণটা জানা নেই। বললে ভালো হতো মিশান। এখন আর বলে কি হবে, যা হওয়ার তো হয়ে গেছে। আমি টেস্ট টিউব বেবি কেন নিতে চেয়েছিলাম, আপনি একটাবার জানার চেষ্টা করেছেন? কি হয়েছে মিশান, বলো। প্রশ্নসূচক দৃষ্টি নিয়ে। সেদিন পুরোটা বলার আগে আপনি মুখের উপর বলে দিলেন আমি বাচ্চা কনসিভ না করলে আপনি আরেকটা বিয়ে করবেন। কিছু বলার সুযোগই দিলেন না আপনি। আপনি তো জানেন তীব্র, আমার মাথার সমস্যাটা কতটা ভয়ানক। আমি চাই না আমার সমস্যাটার প্রভাব আমার বাচ্চার উপর পড়ুক। আমার একটা সুস্থ বাচ্চা চাই তীব্র। বাবা মার ডিএনএ বাচ্চারা পায়, আর আমার সমস্যার প্রভাব যদি ওর উপর পড়ে তখন আমার মতোই যন্ত্রণায় ভুগতে হবে। আরে মিশান, তুমি এটা নিয়ে টেনশন করছো। সমস্যাটা তোমার জন্মগত না। এটা যদি তোমার জন্মগত হতো তাহলে একটা কথা ছিল। এত বুদ্ধিমান একটা মেয়ে বোকাদের মতো চিন্তা করছো, এই সেন্সে তোমার মাথায় আটকালো না। কিচ্ছু হবে না মিশান, আমাদের বাচ্চা সুস্থই হবে। আমাদের বাচ্চা আমাদেরই মতো অলরাউন্ডার হবে। আমরা তো ছোটোবেলায় বোকাশোকা ছিলাম, কিন্তু আমাদের বাচ্চা জন্ম নিয়েই দেখবে রিভলভার টার্গেট করতে পারবে। সত্যি বলছেন তীব্র? আমার সমস্যাটার প্রভাব আমার বাচ্চার উপর পড়বে না? একদমই না, বিলিভ মি। না হয় ডাক্তার থেকে শুনে নিও। তাই যেন হয়। গালে চুমু দিয়ে। এখন তো একটু হাসো, একা একা খুশি হতে ভালো লাগছে না। তাহলে আমার মতো চুপচাপ হয়ে থাকুন। তীব্র দিকে ঘুরে হেসে দিয়ে
মিশানের গাল টেনে কপালে ঠোঁটে চুমু খেয়ে জড়িয়ে ধরল। সময় যাচ্ছে সময়ের নিয়মে, কাজগুলো দুজনে ভাগ করে নিয়েছে। মিশান শুধু অফিসেই দেখাশোনা করে, আর বাকি সব কাজ তীব্র নিজে। তীব্রর মা মিশানের জন্য কানাডাতেই থেকে যায়। ওদিকে নীলিমাও প্রেগনেন্ট, যার কারণে মিশানের এমন খবর পেয়েও আসতে পারেনি। রায়হান খান প্রায়ই হুটহাট এসে পড়েন মিশানকে দেখতে। মিশানের কাজের চাপ এখন কমই বলা যায়। ইদানিং মিশান অনেক মোটা হয়েছে, দেখতে অনেক বেশি সুন্দর লাগে আগের থেকে। চেহারায় মামা একটা ভাব এসে গেছে। এখন আর প্যান্ট শার্ট পরে না, সবসময় ঢিলে ঢালা জামা চুড়িদার এসব পরে। আগে থেকেই তো খাদক, বাচ্চা পেটে আসার পর যেন আরও বেশি খিদে বেড়েছে। সারাদিন খাওয়ার উপর থাকে। মিশানকে কখনো খাওয়ার কথা বলতে হয় না। তীব্রর মা মিশানকে খাওয়াতেই ভালোবাসে, আর মিশান খেতে। গাল ফুলে ভালোই মোটা তাজা হয়েছে। আগের মিশানের সাথে এখনকার মিশানের আকাশ পাতাল তফাৎ। এত কেয়ারটেকার সারাদিন মিশানের খেয়াল রাখায় ব্যস্ত। তীব্র মিশানের সাথে যতক্ষণ থাকে হাসি খুশি রাখে সব সময়। তীব্র কাজে এত ব্যস্ত থাকে, মাঝে মধ্যে শেষটাতে বাড়ি ফেরে, তবুও মিশানের কোনো মাথা ব্যথা নেই এ নিয়ে। সবটা স্বাভাবিকভাবেই নেয়। কারণটা মিশান জানেই। তীব্র কাজে ব্যস্ত থাকলেও একটু পরপর ফোন দিয়ে কথা বলে খোঁজ খবর নিচ্ছে। মাসের পর মাস যাচ্ছে, আর মিশানের পেট বড় হচ্ছে। ইদানিং রাতে ঘুমোতে পারে না, খুব কষ্ট হয়। মাঝে মধ্যে সে ভয়ঙ্কর মাথা ব্যথার যন্ত্রণাটা উঠে, খুব কষ্ট হয় তখন। তীব্র নিজের সর্বোচ্চটা দিয়ে মিশানের খেয়াল রাখছে, আর মিশান আর তীব্রর মা তো আছেই। সারাদিন তার কাজ একটাই, একটু পরপর ছেলের বউকে কী খাওয়াবে, কী খেতে ইচ্ছে করছে ওর, নিজের হাতে রান্না করে খাওয়ায়। মাঝরাতে পিঠের মধ্যে বালিশ ঠেকিয়ে খাটে বসে আছে তীব্র, একপাশে মিশান তীব্রর বুকে মাথা রেখে বসে আছে। তীব্র এক হাত দিয়ে জড়িয়ে ধরে আরেক হাত দিয়ে মিশানের চুল হাতিয়ে দিচ্ছে। ঘুম হচ্ছে না মিশানের কোনো মতেই, সেই খাতিরে তীব্ররও। শুনেছি প্রেগনেন্ট থাকা অবস্থায় কোনো ইচ্ছে থাকলে অপূর্ণ রাখতে নেই, সব ইচ্ছা পূরণ করতে হয়। তোমার কি কখনো কোনো ইচ্ছা জেগেছে মিশন? জাগে তো। কখনো বলতে দেখিনি। কেমন বউ তুমি বলো তো? জামের কাছে কোনো কিছু আবদার নেই, অত্যাচার করো না। আমার বউ তো আমার থেকেও নিরামিষ। তীব্র চোখের দিকে তাকিয়ে বলো। কিছুদিন ধরে খুব দম ফাঁপড় লাগছে একটা কারণে। বলো কি হয়েছে? আমি হিসেব করে দেখলাম গত 2 মাস কি 2.5 মাস একটা মার্ডারও করিনি। আমি কি দুর্বল হয়ে যাচ্ছি তীব্র? মিশন, বলুন। তুমি প্রেগনেন্ট থাকা অবস্থায় কতগুলো মানুষকে মেরেছো, আইডিয়া আছে কোনো? যাদের না মারলেও চলতো তুমি তাদেরও মেরেছো। এরপরে বলছো তুমি দুর্বল হয়ে যাচ্ছ। বাচ্চা পেটে এলে কি এরকম আজব ইচ্ছা হয় নাকি? জানতাম না তো। এসব করে অভ্যাস কি না, তাই না? আমার তো মাফিয়া রাজ্যের বাইরে কিছু দেখা হয়নি। ঠিক আছে, দেখা যাবে। শুনেছি ওর বাবা তোমার বাবাকে কালকে থ্রেট করেছে। তুমি এখন প্রেগনেন্ট, সেটা জেনে গেছে। এই অবস্থায় আগের মতো ঝাঁপিয়ে পড়া যাবে না। তো কি হয়েছে এটুকুই জানে। এটা জানেন না রায়ান খানের মেয়ে ছাড়াও আরেকজন আছে মিশান খানের থেকেও স্ট্রং। মিশন খানের থেকে স্ট্রং কিভাবে হলো? আরে 24 ঘন্টায় যে মিশান খানকে 20 ঘন্টা ঘরে আটকে রাখে, সে তো স্ট্রং হবেই মিশান খানের থেকে। মাই কিং সাফওয়ান রেজা তীব্র। তীব্র থুতনি নাড়িয়ে হয়েছে, এখন ঘুমাও। নেক্সট টাইম শিকারি পেলে নিজের হাতে না মেরে তোমার কাছে আত্মসমর্পণ করব। হ্যাপি? অনেক খুশি। 5 বছর পর। হে মিশন, একটা জিনিস খেয়াল করছো? কি? যখন তুমি প্রেগনেন্ট ছিলে তখন কি সুন্দর মোটা তাজা হয়েছিলে, আর যত দিন যাচ্ছে তুমি সেই আগের মতোই শুকিয়ে যাচ্ছ। ওটা তো পেট থেকে বেরিয়ে গেছে, তাই না? মোটা থাকবো কি করে? চলো আর একবার মোটা বানিয়ে দিই তোমায়। মিশানকে কাছে টান দিয়ে। না। কেন? একটাই থাকবে, অন্তত আর একটা নেই। একটার জ্বালায় আমি শেষ হয়ে যাচ্ছি, আপনি আরেকটা চাচ্ছেন? আরেকটা নিলে তো আমি দুটোর জ্বালাই মরেই যাবো। না, এবার একটা প্রিন্সেস হবে, বাবার মতো শান্তশিষ্ট আর মায়ের মতো মিষ্টি। ওই একদম না, আপনি আমার কাছে আসবেন না বলে দিলাম। কাছে আসলে শুট করে দিব। গান পয়েন্ট করে। এই মেরা রানী, পাস তো আও যারা। মিশানের হাতে হ্যাঁচকা টান দিয়ে বিছানায় ফেলে দিল। বিছানায় পড়ে যেতেই তীব্র মিশানের উপর শুয়ে পড়ল।
মিশান ছোটার চেষ্টায় আছে কিন্তু পারছে না। 5টা বছর হয়ে গেছে, একটা বাচ্চাও। ওরও তো একটা খেলার সাথে আসো। ছেলেটা আমার কাছে এসে বলে, পাপা পাপা, আমার না একা একা খেলতে ভালো লাগে না। দিদুন তো পুরো হয়ে গেছে, দিদুন আমার সাথে দৌড়াতে পারে না। ইস, কি কষ্ট যে লাগে আমার ছেলেটার কথা শুনে। তাই ডিসিশন নিয়েছি। আর এক পিস মিশান, প্লিজ। আপনাদের বাপ বেটার জ্বালায় আমি এমনিতেই শেষ হয়ে যাচ্ছি, আমার পক্ষে সম্ভব না। আপনি এক কাজ করুন, আরেকটা বিয়ে করুন গিয়ে যান, আমি কিচ্ছুই বলবো না। না বউ, এমন করে না। তুমি আমার একমাত্র কুইন, তোমার মধ্যে আমার সর্বস্ব। এমন করো না প্লিজ, লাস্টবার স্যাক্রিফাইস করো প্লিজ প্লিজ প্লিজ। না ছাড়ুন আপনি আমায়, আর এইভাবে আমার উপরে শুয়ে আছেন কেন? আমার দম বন্ধ হয়ে আসছে, সরুন প্লিজ তীব্র। চোখ বন্ধ করে তীব্র কিছু না বলেই মিশানের টি শার্টের ভিতর দিয়ে হাত ডুবিয়ে কোমর চেপে ধরল। উফ, প্লিজ ছাড়ুন তীব্র, আমি সব করতে রাজি, কিন্তু আর বাচ্চা নিব না আমি। দেখুন, আপনি আমি দুজনই বাবা মায়ের একমাত্র সন্তান, তাহলে আমাদের ঘরে কেন একাধিক হবে? আমাদের বাচ্চাদের সাথে খেলার জন্য আমার মা তোমার বাবা আছে, কিন্তু আমরা যখন দাদু দিতে হব তখন তো আমাদেরও নাতি নাতনির সাথে খেলতে পারবো না। উপস, ছাড়ুন তো, বিরক্ত লাগছে। ঝাড়ি দিয়ে তীব্র বলল, ঠিক আছে, না নিলে একটু পর রোম্যান্স তো করতেই দেবে। বাচ্চা হওয়ার পর যেন কেমন হয়ে গেছো, কাছে গেছতে দাও না। বুঝলাম না, হয়েছে তো। কি বলছেন? যখন যা ইচ্ছে করছেন কোনো বাধাই দিচ্ছি না, আর এখন অপবাদও দিচ্ছেন? ফিল নিতে হবে, ফিলিংস। মিশানের গালে টিপ দিয়ে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। এমন সময় বাড়ির ভিতর থেকে গুলির আওয়াজ এলো। তীব্র মিশান দুজনেই ছিটকে উঠল। বাড়ির ভিতর গুলির আওয়াজ এলো কী করে? কার সাহস এত? দুজনের সাথে সাথে রিভলভার হাতে নিয়ে দৌড় দিল। রুম থেকে বেরিয়ে নিচের দিকে তাকাতেই যা দেখলো, কয়েকজন সার্ভেন্ট ভয়ে জড়ো হয়ে আছে। তীব্র মিশানের ছেলের সামনে অনেকগুলো খেলনা আর হাতে রিভলভার। দুজনেই নিচে নেমে ছেলের কাছে গেল। আলিফা রেজাও এতক্ষণ রুম থেকে বেরিয়ে এসেছে। রক্তি বাবা, কি হয়েছে? ছেলেকে জড়িয়ে ধরে। রিক্ত, তীব্র ও মিশানের ছেলে। রিক্ত কিছু বলছে না, রাগে ফুঁসছে শুধু। বাবা, কি হয়েছে বলো, রাগ হচ্ছে কেন? গাল ধরে। ওর হাতে গান দিয়েছে কে? পাশে থেকে স্টিভ বলল, গানটা ও রিক্তর কাছ থেকে নিয়ে খেলছিল, এমন সময় ও গুলি চালিয়ে দেয়। আলিফা রেজা কাছে এসে আদর করে জিজ্ঞেস করতেই, দাদু ভাই কি হয়েছে আমায় বলো, দিদুনকে বলো কি হয়েছে। এই রোবটটা আমার কথা শুনছিল না, ওকে আমি 2বার বলেছি ডান দিকে না যেতে, ও তাও গিয়েছে, তাই ওকে মেরে ফেলেছি। ও পচা রোবট, আমার কথা শুনেনি। খেলনার উপর দেখিয়ে। বাপ কা বেটা সিপাই কা ঘোড়া, বেশ করেছো বাবা, এই রোবটটাকে মেরেছো। নেক্সট টাইম ভালো রোবট এনে দেবো বাবা। আমার এক্ষুনি চাই। ওকে বাবা, জাস্ট 5 মিনিটস, তোমার রোবট এসে যাবে। বলেই কোলে তুলে নিল। স্টিভকে চোখ দিয়ে ইশারা করলো, মানে যতগুলো রোবট খেলনা আছে সব আনতে। মিশান, বাবার মাথায় হাত দিয়ে বসে আছো কেন? মাথা ব্যথা করছে বাবা তোমার? না মা, কিছুই হয়নি মা, আমার ফোনটা মেবি রুমে রেখে এসেছি। জারিন, আমার মোবাইলটা নিয়ে এসো তো। বলেই উপরে গেল। তীব্র ছেলেকে কোলে নিয়ে সোফায় বসে পড়ল। ছোটবেলায় তো তোর বাবা বেবি ডল নিয়ে খেলতো, তাই আজ এই পজিশনে। তুই তো বাবা রোবট নিয়ে খেলছিস, তুই কি হবি? আমি সুপারম্যান হব, আয়রন ম্যান হব, ব্যাটম্যান হব, স্পাইডারম্যান হব। আরও বলতে নিবে তখন। এনাফ, এত না পেঁচিয়ে বললেই তো পারিস, সিনেমার হিরো হবি। বাহ, আমার ছেলে হলিউডে হিরো হবে, সবাই এক নামে চিনবে। মোট কথা সেলিব্রিটি হতে হবে, তাই না বাবা? এই থামবেন আপনি? এমনিতেই ছেলে মাথার উপর উঠে নাচে, তার মধ্যে আপনি ওকে আকাশে উড়ার স্বপ্ন দেখাচ্ছেন। তুমি রেগে যাচ্ছ কেন মিশন? আমাদের ছেলে তো আমাদেরই মতো হবে, তাই না মা? আমি ঠিক বলছি না মা? তীব্রর কথা ফেলে দেওয়ার মতো না মিশান, তোদের ছেলে তোদের মতোই হয়েছে। মা তুমিও? মন খারাপ করে জারিন
ফোনটা এনে দেবার পর মিশান ফোন নিয়ে সাথে সাথে ওর বাবারটাই কল দিল। ওপাশ থেকে রায়হান খান ফোন রিসিভ করতেই, ড্যাড, ইয়া মিশন বেটা, বলো। সরি ড্যাড, কেন? আমি তোমাকে কত কষ্ট দিয়েছি, কত অবাধ্য হয়েছি। তোমার কথা না শুনে নিজের যে তার রাগগুলোকে প্রশ্রয় দিয়েছি। আম সরি ড্যাড। কি হয়েছে বাবা তোমার? এককালে আমি তোমার অবাধ্য ছিলাম, আর এখন তার শাস্তি ভোগ করছি আমার ছেলে দিয়ে। ইটস ওকে বেটা, রিক্ত নানা ভাই এখন ছোট আছে, বড় হলেই ঠিক হয়ে যাবে। আর শোনো বাবা, বাবা মা যেখানে অ্যাটম বম, তাদের সন্তান তো পারমাণবিক বম হবেই। ইয়া রাইট ড্যাড। তীব্র মিশানের একমাত্র ছেলে আয়ন রেজার রিক্ত। ছেলেটা বাবা মা দুজনের সমন্বয়ে একবীজ হয়েছে। বাপ্পা, এত এত রাগ যে তার। মিশান তীব্র রাগ এক করলে যতটুকু হবে, এক ছেলে ততটুকু হয়েছে। পুরোই পারমাণবিক বোমা। দেখতে হয়েছে মাশাল্লাহ, গায়ের রং মিশানের মতো, ঠোঁটটাও মিশানের মতো গঠন, কিন্তু রংটা লালচে। ভ্রু আর নাকটা বাবার মতো হয়েছে। চোখ দুটো কখনো দেখতে মিশানের মতো, আবার কখনো তীব্রর মতো লাগে। বাবা মা ছাড়িয়ে ছেলের সৌন্দর্য। রাগ হলে পুরো দুনিয়া অন্ধকার হয়ে যায়। এই বয়সেই ছেলে এমন, বড় হলে তো মিসাইলে পরিণত হবে। আচ্ছা তীব্র, আমাদের ছেলে আমাদের মতোই হবে, তাই না? আমাদের থেকেও বেশি হবে। মিশানকে পিছন থেকেই জড়িয়ে ধরে, তাই যেন হয়। এই বিশাল গোলক ধাঁধায় টিকতে গেলে শক্তিশালী হওয়া ছাড়া আর কোনো অপশান নেই। জানি। একটা জিনিস খুবই ইন্টারেস্টিং লাগছে আমার। দেখছো, ইফতি আমার 3 মাসের বড়, তারপরেও বিয়ে করলো। আমার বিয়ে 3 মাস পর হলো, তার আগে আমার বাচ্চা হলো। আমার বাচ্চাও 3 মাসের আগে। তা যা বলেছেন, নীলিমা আপুর ছেলেটা হেব্বি কিউট হয়েছে, কি সুন্দর গোলুমল্লু। হ্যাঁ, এই রুমে চলো, খুব ঘুম পাচ্ছে। চলুন। বারান্দা থেকে রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ল দুজন। সেই এক নিয়মে মিশান তীব্রর বুকে মাথা রেখে জড়িয়ে ধরে ঘুমোয়। তীব্র আলতো হাতে মিশানের মাথায় চুল হাতিয়ে দিচ্ছে, আর মিশান বুকে মাথা রেখে কথা বলছে তীব্রর সাথে। এমন সময় রুমে নক পড়ল। মিশান বিছানা থেকে উঠে দরজা খুলতেই দেখে ছেলে হাতে ছোট কোলবালিশ নিয়ে দাঁড়িয়ে আছে। কি হয়েছে বাবা, এত রাতে এখানে কেন? আজকে দিদুনের সাথে ঘুমাতে ইচ্ছা করছে না। মাম পাপার সাথে ঘুমাবো। ঠিক আছে, আসো। রিক্ত এক দৌড় দিয়ে মিশানের পাশ কেটে রুমে ঢুকে তীব্রর কাছে চলে যায়। পাপ্পা, এটা কে এসেছে? আমার বাবাটা এসেছে। বলেই কোলে তুলে নিল। পাপ্পা। বাবার গালে চুমু খেলো। মিশান দরজা আটকে বিছানায় উঠে বসলো। পাপাকে কিসে দিলেন, মাম্মাকে দিলেন না? মাম্মাম আমায় কোলে নেয়নি, তাই দিইনি। পাপ্পা আমায় কোলে নিয়েছে, তাই দিয়েছি। ওকে, লাগবে না তোমার কিসি। আমার আরেকটা বাবা আছে, সে আমাকে কিসি দিবে। কোথায় সে? আমার পেটে আছে। তুমি যেমন তোমার পাপাকে বেশি লাভ করো, ও তেমন আমাকে বেশি লাভ করবে। মাম্মাম তখন তাকে বেশি আদর করবে, কোলে নেবে। নো, মাম্মাম পাপা দুটোই আমার, অন্য কাউকে দেব না। ওকে, তাহলে মাম্মামকে কিসি দাও। কোলে নাও। মিশান হেসে দিয়ে কোলে নিল রিক্তকে। রিক্ত চুমু খেলো মিশানের গালে। তীব্র মিশান একসাথে দুজন দুগালে চুমু খেলো রিক্তর। রাতে ঘুমোতে যেয়েও বাঁধল বিপত্তি। মিশান তো তীব্রর বুকে ছাড়া ঘুমোতেই পারবে না। এদিকে রিক্ত বায়না ধরেছে তীব্রর বুকে ঘুমোবে। রিক্তকে কোনোভাবেই বুঝ দেওয়া যাচ্ছে না। অবশেষে তীব্র বলল, বাবা শোনো, তুমি যদি আমার বুকে ঘুমাও, মম একা একা ঘুমাতে পারবে না। মম তো ভূতে ভয় পায়, একা একা ঘুমাতেই পারবে না। তাহলে তোমার আমার কিছু একটা করতে হবে যাতে তোমার মম ভয় না পায়। কি করবো পাপ্পা? তুমি মমের বুকে ঘুমাও, তোমার মম আমার বুকে ঘুমাক, তাহলে তো হলো। তোমার মম আর ভয় পাবে না। তোমার মমকে আমরা ভয় পেতে দেবই না। ওকে পাপা। অবশেষে বশ মানল ছেলে। মিশান তীব্রর বুকে মাথা রেখে ঘুমোলো, আর রিক্ত মিশানের বুকে। ছেলে যদিও একটু বাবা ভক্ত বেশি, তবুও বাবা মা দুজনকেই সমান ভালোবাসে। ছেলে যেমনই হোক, মিশান যতই রাগ করুক, দিন শেষে ওদের এমন ছেলেই কাম্য। ছেলে সোজা শান্ত হলেই বিপদ হতো। ওরা চায় না
যেদিন মিশান তীব্র দেখেছে সেদিন ওদের ছেলে দেখুক। দুর্বল হওয়ায় নিজেদের জীবন থেকে হারিয়ে গেছে গুরুত্বপূর্ণ মানুষ। ওরা চায় ওদের ছেলে ওদের থেকেও শক্তিশালী, ভয়ানক হোক। হ্যালো ভিউয়ার্স, তো গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই গল্পটি এখানে শেষ করা হলো। অনেক দূর কষ্ট করে এনেছে আপনাদের, তো ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর আপনারা যদি কেউ ভয়েস করতে চান, ছেলে এবং মেয়ে, তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। আর হ্যাঁ, এরপরে একটি ভয়ঙ্কর লেভেলের গেম ওভার গল্প আসছে, তারপরে আসছে রাফিয়ান সিটির বাদশা। তো আপনারা পাশে থাকুন, ভয়ঙ্কর দুটো সিরিজ আসছে, তবে খুবই বড় বড় সিরিজ আসছে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।